প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত ক্লাসে নবাব সিরাজউদ্দৌলার নাটকের উপর কিছু জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা আগের ক্লাসের প্রশ্নগুলো ইতিমধ্যে লিখে নোট করে এগুলোকে শিখে নিয়েছ। তো আজকে আমরা বাংলা প্রথম পত্রের নয়, বাংলা দ্বিতীয় পত্রের একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশ থেকে 30 নম্বরের প্রশ্ন থাকে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বাংলা বানান। বাংলা বানান থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন পরীক্ষা আসে। আমি এই সংক্রান্ত আলোচনাই আজকে করব। তো আশা রাখছি তোমরা ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসে তোমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবে সেগুলো তোমাদের নিজেদের জীবনে কাজে লাগাবে বলে আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা বানান এই টপিকটি আলোচনা করার আগে বাংলা বানান নিয়ে আমরা বেশ কিছু তথ্য সমৃদ্ধ বিষয় জেনে নেওয়া আবশ্যক মনে করছি। কারণ বাংলা ভাষায় বানান একটি জটিল বিষয়। প্রথমত, এই ভাষায় একই উচ্চারণের ধ্বনি একাধিক। দ্বিতীয়ত, তৎসম শব্দের আধিক্য। তৃতীয়ত, বিদেশি ভাষার প্রবেশ অনুপ্রবেশ। চতুর্থত, এই ভাষায় সাধুরীতি, চলিত রীতি, কথ্য রীতি, আঞ্চলিক রীতি এমন নানান রীতি বিদ্যমান। ফলে বাংলা ভাষায় এই বানান সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তোমরা লক্ষ্য করবে কিছুদিন আগেও বাংলা একাডেমি কর্তৃক বেশ কিছু বানান যখন নতুন করে সংশোধন করে আনা হলো, চতুর্দিকে হইচই পড়ে গেছে যে বানান নিয়ে এত সমস্যা কেন। আমরা কি কিছুদিন পর পর শব্দের এই বানানগুলোকে পরিবর্তন করতেই থাকবো? কবে থেকে এই বানান সমস্যার শুরু, আমরা এ নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে যুগে যুগে প্রত্যেকটা কালেই ভাষাবিজ্ঞানীগণ চেয়েছেন একটি বিজ্ঞান নির্ভর ভাষিক শৃঙ্খলার জন্য তারা বানানের সংস্কারের প্রয়োজনে বা প্রয়োজনীয়তা অনুভব করেন। 19 শতকে এই কাজটি প্রথম যিনি শুরু করেন তিনি হচ্ছেন আমাদেরই সুপরিচিত নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি প্রথম বাংলা বানান সংস্কারের প্রথম উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর, হরপ্রসাদ শাস্ত্রী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ এনামুল হক, মুনির চৌধুরী প্রমুখ ভাষাবিজ্ঞানী এবং কিছু প্রতিষ্ঠান, বিশেষত কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ড, বাংলা একাডেমি প্রভৃতি প্রতিষ্ঠান বানান সংস্কারের জন্য তারা এগিয়ে আসে এবং বাংলা বানানের এই সংস্কারের উদ্যোগ কিছুটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও লাভ করে।
বাংলাদেশে বাংলা বানান সংস্কার নিয়ে আমরা বাংলা একাডেমি এবং বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখি। আমরা লক্ষ্য করে দেখব এই বাংলা বানান নিয়ে প্রথম প্রাতিষ্ঠানিক ভূমিকা গ্রহণ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেটি 1935 খ্রিস্টাব্দে বাংলা বানানের নিয়ম প্রণয়ন কমিটি তাদের মতামত প্রদান করে 1936 সালে এবং 1937 সালে তা কিছুটা পরিবর্তন ও সংস্কার করে প্রকাশিত হয়। স্বাধীনতার পর বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলা বানানের একটি নিয়ম তৈরি করে তা প্রকাশ করে 1988 সালের দিকে এবং 1992 সালে বাংলা একাডেমি বাংলা বানানের আরো কিছু নিয়ম নির্ধারণ করে গ্রন্থাকারে প্রকাশ করার চেষ্টা করে এবং সেটার নাম দেওয়া হয় প্রমিত বাংলা বানানের নিয়ম। 2000 সালে এই নিয়ম কিছুটা আরো পরিবর্তন ও সংশোধিত আকারে প্রকাশিত হয়ে এটা আমাদের দেশে বাংলা বানানোর ক্ষেত্রে এক বিরাট ভূমিকা রাখে এবং এর আরো অনেক পরে পরিমার্জিত সংস্করণের বিশেষজ্ঞ কমিটির সদস্যগণ বাংলা একাডেমি প্রদত্ত বাংলা বানানের নিয়ম এনসিটিবির প্রমিত বাংলা বানানের নিয়মের খসড়া, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রমিত বাংলা বানানের নিয়ম বিস্তারিত আলোচনার পর বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম চূড়ান্ত করা হয় এবং এই চূড়ান্ত আকারে বানানের যে সংস্কার সেটি প্রকাশিত হয় 2012 সালের দিকে। এরপর থেকে আজ পর্যন্ত সেই বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মগুলোই এখনো পর্যন্ত বানানের ক্ষেত্রে প্রণিধানযোগ্য এবং আজ পর্যন্ত আমরা বিভিন্ন বই, পুস্তকে, নোট, গাইডে, সভা সমিতি, সেমিনারে যেখানেই লক্ষ্য করছি বানানের ক্ষেত্রে নিয়মগুলো মূলত সেই 2012 সালে প্রণীত বাংলা একাডেমি কর্তৃক যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মগুলোই এখনো অনুসৃত হচ্ছে। আমি আশা করব তোমরা যে বইতে যেখানে বাংলা নিয়মের বাংলা বানানের যে নিয়মগুলো পাবে সেগুলোর মধ্যে 2012 সালে প্রণীত নিয়মগুলোকে গুরুত্ব দিবে। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বানানের যে সংস্কার হয়েছে ওটার প্রতি লক্ষ্য না রেখে সর্বশেষ যে বানান সংস্কার বাংলা বানানের ক্ষেত্রে আমরা কোন নিয়মগুলো অনুসরণ করব সেটা 2012 সালে প্রণীত নিয়ম। আশা করব তোমরা নিজেদের জীবনে প্রাত্যহিক ক্ষেত্রে লেখাপড়ায় হোক, জীবন চলার ক্ষেত্রে হোক, কোনো কিছু লেখা বা অনুমোদন করার ক্ষেত্রে হোক, সেই নিয়মগুলোতে যে বানানের কথা বলা হয়েছে, যে বানানটি গ্রহণ করার কথা বলা হয়েছে, তোমরা ওই বানানটি, ওই নিয়মটিকেই অনুসরণ করবে। আমরা এই পর্যায়ে বাংলা একাডেমি কর্তৃক যে সর্বশেষ প্রণিধানযোগ্য নিয়মগুলোকে নির্ধারণ করা হয়েছে এগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ বাংলা বানান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিলাম। এই পর্যায়ে বাংলা একাডেমি কর্তৃক
প্রমিত বাংলা বানানের যে নিয়মগুলো নির্ধারণ করা হয়েছে, আমি তার কিছু নিয়ম তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমেই বাংলা একাডেমি তৎসম শব্দের ক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ করেছে, সেগুলো বলছি। যেমন তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে, কারণ এইসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ ও পদ্ধতি নির্দিষ্ট রয়েছে। তবে যেসব তৎসম শব্দে হ্রস্ব ই দীর্ঘ ই বা হ্রস্ব উ দীর্ঘ উ উভয়টি শুদ্ধ, সেসব শব্দে কেবল হ্রস্ব ই বা হ্রস্ব উ এবং তাদের কার চিহ্ন ব্যবহৃত হবে। যেমন কিংবদন্তি, খঞ্জনী, চিৎকার, পদবী, মসি, সরণি এই জাতীয় শব্দে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়েছে। অন্যদিকে ঢুলি, সূচিপত্র, উড়না, উষা এই শব্দগুলোর ক্ষেত্রে হ্রস্ব উ ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ এই চারটি বর্ণের ক্ষেত্রে হ্রস্ব ই বা দীর্ঘ ইর পরিবর্তে দুটোর পরিবর্তে একটি ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে হ্রস্ব বা দীর্ঘ উভয়টির ক্ষেত্রে একটি ধ্বনি ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এই চারটা ধ্বনি বা বর্ণ এগুলো প্রত্যেকটাই শুদ্ধ, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী শুদ্ধ হলেও এই বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী এখানে হ্রস্ব ই বা হ্রস্ব উ এই দুটি অথবা এই দুটির কার চিহ্নই ব্যবহার করার কথা বলা হয়েছে। তাহলে আমরা এই চারটি বর্ণ বা বর্ণগুলোর কার চিহ্নের ক্ষেত্রে আমরা দুটি অর্থাৎ হ্রস্ব ই বা হ্রস্ব উ এই দুটিরই কার চিহ্ন ব্যবহার করব এখন থেকে। এরপরে আসছে রেফ, এরপরে ব্যঞ্জন বর্ণের যুক্ত হবে না। আমরা কোনো কোনো পুরনো বইয়ে বা গল্পে বা প্রবন্ধের মধ্যে দেখি রেফ যুক্ত ব্যঞ্জন বর্ণের পর ওই ব্যঞ্জন বর্ণটি দ্বিত্ব বা দুইবার করে ব্যবহৃত হয়েছে। যেমন যে শব্দগুলো আগে ছিল অর্চনা, অর্জন, অর্থ, অর্ধ, এগুলোতে এই যে বর্ণটার উপর রেফ ব্যবহৃত হয়েছে এটা দুইবার করে লেখা হতো, কিন্তু আধুনিক নিয়ম অনুযায়ী সেটা একবার করে লেখা হবে। আরেকটা নিয়ম হচ্ছে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তর্স্থিত ম স্থানে অনুস্বার লেখা যাবে। যেমন অহংকার, ভয়ঙ্কর, সঙ্গীত, সঙ্গীত, শুভঙ্কর, হৃদয়ঙ্গম, সংগঠন এই জাতীয় বর্ণগুলোতে অনুস্বার রয়েছে। তবে অঙ্ক, আকাঙ্ক্ষা, গঙ্গা, বঙ্গ, লঙ্ঘন, সঙ্গ, সঙ্গী প্রভৃতি এগুলো সন্ধিবদ্ধ নয়, ফলে এগুলোতে স্থানে অনুস্বার হবে না। আগের যে কয়েকটি শব্দ অহংকার, ভয়ঙ্কর, সঙ্গীত, শুভঙ্কর, হৃদয়ঙ্গম, সংগঠন প্রত্যেকটি এখানে স্থলে অনুস্বার হবে, যেহেতু এগুলো সন্ধিবদ্ধ। আর অঙ্ক, আকাঙ্ক্ষা, গঙ্গা, বঙ্গ, লঙ্ঘন, সঙ্গ, সঙ্গী প্রভৃতি এগুলো সন্ধিবদ্ধ নয়, ফলে এখানে স্থানে অনুস্বার হবে না, বরং এখানে ওই লিখতে হবে। আমরা অনেক সময় দেখি অঙ্ক শব্দটা লেখার ক্ষেত্রে অনেকে অনুস্বার দিয়ে লেখেন, কিংবা বঙ্গ লিখতেও কেউ অনুস্বার দিয়ে থাকেন, সঙ্গ লিখতেও। আমরা আশা করি এখন থেকে এভাবে লিখবো না, কারণ এই শব্দগুলো সন্ধিবদ্ধ নয়। তাহলে আমরা এতক্ষণ যে কয়েকটি নিয়ম আলোচনা করলাম
এগুলো মূলত তৎসম শব্দের ক্ষেত্রে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের নিয়ম। এরপরে আসছে আমাদের অতৎসম। অতৎসম বলতে বাংলা ভাষার যে আরো কয়েক প্রকার শব্দ রয়েছে, যেমন তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, এই শব্দগুলোর ক্ষেত্রে বাংলা একাডেমি আরো কতগুলো নিয়ম প্রণয়ন করে দিয়েছে। আমরা এই পর্যায়ে এই নিয়মগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে প্রথমত রেখেছে নিয়ম হিসেবে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এই চারটা বর্ণ যদি অতৎসম শব্দের ক্ষেত্রে অর্থাৎ উল্লিখিত চার প্রকার শব্দের ক্ষেত্রে তদ্ভব, দেশি, বিদেশি এবং মিশ্র, এগুলোর ক্ষেত্রে নিয়মটা কি হবে? যেমন সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল হ্রস্ব ই এবং হ্রস্ব উ এবং এদের কার চিহ্নই ব্যবহৃত হবে। সকল অতৎসম শব্দে হ্রস্ব ই, হ্রস্ব উ অথবা এদের কার চিহ্ন ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক ইত্যাদি শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি গাড়ি, চুড়ি, দাড়ি, বাড়ি, কিংবা শাড়ি, হাতি, খুশি, হিজড়ি, আরবি, ফার্সি, ফরাসি, বাঙালি, ইংরেজি, জাপানি, এই জাতীয় অনেক শব্দ রয়েছে যে শব্দগুলো মূলত হ্রস্ব ইকার অথবা হ্রস্ব উকার দিয়ে ব্যবহৃত হয়েছে এবং এই নিয়ম অনুযায়ী তাই হবে। এরপরে আমরা কোনো কোনো ক্ষেত্র থেকে আলি প্রত্যন্ত শব্দ রসিকতা যুক্ত হচ্ছে, খেয়ালি, বর্ণালী, সোনালী, রূপালী, এরকম। তাহলে আরেকটি নিয়ম হচ্ছে ক্ষীয়। ক্ষীয় বর্ণযুক্ত কতগুলো শব্দ, যেমন ক্ষীর, খুর ও খের, এই শব্দগুলোকে যদি আমরা খ বর্ণ দিয়ে ক্ষীয় না লিখে যদি খ বর্ণ দিয়ে লিখি, যেমন ক্ষীর, খুর, খের, এগুলো লিখলে নিয়ম অনুযায়ী কি হবে না? শুদ্ধ হচ্ছে না। কারণ সংস্কৃত মূল অনুসরণে কিন্তু ক্ষীর, খুর এবং খের এগুলোই লেখা হবে। তবে যদি অতৎসম শব্দ যেমন খুদ, খুদে বা খুর, এগুলো লেখা যেতে পারে। এভাবে অতৎসম শব্দের ক্ষেত্রে নত্যবিধান, সত্যবিধানের কতগুলো নিয়ম রয়েছে। এরপরে রয়েছে বর্গীয় জ এবং জয়ের ব্যবহার বিধি, তারপরে ও এবং অনুস্বারের ব্যবহার বিধি, বিসর্গ এর নিয়ম, বিদেশি শব্দ এবং যুক্ত বর্ণের নিয়ম, এরপর হর্ষচিহ্ন, ঊর্ধ্বকমা, এই জাতীয় আরো বেশ কিছু নিয়মাবলী রয়েছে। আমি আশা করি বাংলা বানানের ক্ষেত্রে মাত্র একটি ক্লাসই নয়, একাধিক ক্লাস প্রয়োজন। আজকের ক্লাসে আমি যে নিয়মগুলো আলোচনা করেছি, বেশ কয়েকটা নিয়ম, এই নিয়মগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং আমরা অন্য ক্লাসে নত্যবিধান এবং সত্যবিধান আলোচনা করার চেষ্টা করব। অন্য কোনো একটি ক্লাসে আমি এই নত্যবিধান এবং সত্যবিধানের নিয়মগুলো তুলে ধরবো এবং সেই আলোকে ক্লাসকে আরো একটু সুন্দরভাবে উপস্থাপন করব। আজকে আমরা এই পর্যায়ে বেশ কিছু শব্দ যেগুলো প্রায়শই পরীক্ষায় আসে এবং এই শব্দগুলো আমি শুদ্ধ রূপটা এক পাশে রেখে অশুদ্ধ রূপটা অন্য পাশে রেখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আশা করব তোমরা এইখানে যে প্রায় 50টির মতো শুদ্ধ এবং অশুদ্ধ এই শব্দগুলো আমি রেখেছি, এই শব্দগুলোকে তোমরা অন্তত এই 50টি শব্দ শুদ্ধ রূপে শিখে নিবে, যাতে পরীক্ষায় বা ব্যক্তিগত জীবনে, ব্যবহারিক জীবনে তুমি শুদ্ধ রূপ প্রয়োগ
করতে পারো। তাহলে আমরা চলি এই পর্যায়ে এই শুদ্ধ শব্দের যে শুদ্ধ প্রয়োগগুলো এগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে কিছু শব্দের শুদ্ধ প্রয়োগ দেখে নেব। প্রথমেই আমরা অশুদ্ধ শব্দগুলো দেখতে পাচ্ছি, তার পাশে রয়েছে শুদ্ধ প্রয়োগ। যেমন মন, পুত শব্দটি দন্তান্বয়ের সাথে ওকার হবে না, বিসর্গ হবে। এরপরে 2 নম্বর রয়েছে বিভীষিকা, বয়ের সাথে রস্বইকার নয়, দীর্ঘইকার হচ্ছে। এরপর মুহুর্মুহ শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি হর সাথে দীর্ঘ উকার এবং শেষ বর্ণ হর সাথে কোনো কার চিহ্ন নেই। এর শুদ্ধ প্রয়োগটা হচ্ছে মুহুর্মুহ। 4টা বর্ণে আমরা রস্বকার দেখতে পাচ্ছি। হয়ের সাথে রস্বকার নিচে লেখা যায় এবং উপরে যেভাবে আমরা কিছুটা হকে ভেঙে লেখার মতো ওভাবেও লেখা যায়, দুভাবেই শুদ্ধ। এরপর আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠু শব্দটা হবে সুষ্ঠু। তারপরে আকাঙ্ক্ষা অনুস্বার দিয়ে নয়, অনুস্বার এবং ক্ষীয় হবে। তারপরে মরীচিকা শব্দটা রয়ের সাথে দীর্ঘ ইকার হবে শুদ্ধ রূপে এবং চয়ের সাথে রস্বইকার। দুরাবস্থা নয়, দুরবস্থা, রস্বকার দিয়ে লেখা দুরবস্থা। দৈন্যতা নয়, দীনতা অথবা দৈন্য। তারপরে দেখতে পাচ্ছি নিরপরাধী, এর শুদ্ধ প্রয়োগ হচ্ছে নিরপরাধ। শ্রদ্ধাঞ্জলি লয়ের সাথে দীর্ঘইকার নয়, রস্বইকার হবে। এরপরে জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ মূলত একটি মাসের নাম, এটা শুদ্ধ রূপ হবে জ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ বোঝাতে। এরপর অপরাহ্ন দন্তন্য দিয়ে লেখা, এটা হবে মূর্ধন্য, হয়ের নিচে মূর্ধন্য ন, পাশে হলো দন্তন্য। আরেকটি শব্দ দেখতে পাচ্ছি ন্যূনতম, এটা শব্দটা ন্যূনতম নয়, এটা হবে ন্যূনতম, দন্তন্যের সাথে জফলা এবং দীর্ঘ উকার, ন্যূনতম। এরপরে খেয়াল করো দুস্থ শব্দটা হবে দুস্থ শুদ্ধ রূপ। সান্ত্বনা লেখা হয়েছে তালব্য স দিয়ে, এটা হবে দন্ত স দিয়ে এবং দন্তন্বয় তর নিয়েছে একটা ব রয়েছে। পৈতৃক শব্দটা তয় রফলা দিয়ে লেখা হয়েছে, এটা হবে তয় রিকার। প্রতিযোগিতা শব্দটা গর সাথে দীর্ঘইকার যুক্ত করা হয়েছে, এটা শুদ্ধ রূপ হবে গর সাথে রস্ব ইকার। যদি প্রতিযোগী বলা হয় তখন গয়ে দীর্ঘইকার, যেহেতু প্রতিযোগিতা সেখানে গয়ের সাথে রস্ব ইকার হবে। সম্বর্ধনা, আসলে সম্বর্ধনা বলতে কোনো শব্দ নেই, এটা হবে সংবর্ধনা। আমরা অনেক ব্যানারে দেখি সম্বর্ধনা লিখে থাকে, এটা ভুল প্রয়োগ, এটা শুদ্ধ প্রয়োগ হবে সংবর্ধনা। শারীরিক একটা শব্দ, খুব প্রচলিত শব্দ, এই শব্দটাকে রয়ের সাথে প্রথম রয়ের সাথে রস্বইকার নয়, দীর্ঘইকার হবে শারীরিক। ইতিপূর্বে শব্দ নয়, ইত পূর্বে, ইতিপূর্বে নয়, ইত পূর্বে। সরস্বতী, এই বানানটা খুব লক্ষ্য করতে হবে, দন্তাশয় ব দিয়ে লেখা। প্রথমে দন্তাশয় ব হবে না, শুধু দন্তাশয় র, দন্তাশ র, সরস্বতী। এরপর উচ্চাস, উচ্চাস লেখার ক্ষেত্রে চয়ে ছ এবং নিচে ব হবে যুক্ত। দারিদ্রতা, দারিদ্রতা বলতে কোনো শব্দ নেই, হয় দারিদ্র হবে অথবা দরিদ্রতা হবে। দারিদ্রতা বলে কোনো শব্দ নেই, দারিদ্র অথবা দরিদ্র। উপরোক্ত, পরের শব্দ হচ্ছে উপরোক্ত, এটা উপরোক্ত নয়, উপরযুক্ত। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ মাথা কর্তন বলতে যেটা বোঝায়, আসলে এটা হবে শিরোচ্ছেদ। চ দুইটা ছিল, চয়ে ছ, প্রথম চয়ের ক্ষেত্রে তালিবস্য হবে, এটা সন্ধির একটা নিয়ম, শিরোচ্ছেদ।
সহকারী, এই সহকারী শব্দটা রস্বইকার দিয়ে নয়, এটা যেহেতু সংস্কৃত শব্দ সেই জন্য এটা হবে রয়ে দীর্ঘইকার। এরপরে আমরা আরো কিছু শব্দ খেয়াল করব। ঐক্যতান লেখা আছে, এটা ঐক্যতান নয়, ঐকতান। তোমাদের একটা কবিতায় রয়েছে এই নামে। পুরস্কার, মূর্ধন্য শয়ে ক নয়, দন্ত শয়ে ক, পচা। এই শব্দটা আমরা প্রায় বলে থাকি, তুমি পচা। কাউকে পচাতে আমরা চেষ্টা করি, কিন্তু পচা শব্দটা চন্দ্রবিন্দু দিয়ে হবে না, এই পচা শব্দটা হবে পয়ে সাথে কিছু হবে না, প চ আকার, পচা। সহযোগিতা, একটু আগে প্রতিযোগিতা যে শব্দটা আমরা বললাম ওটার মতোই, সহযোগী হলে দীর্ঘইকার হবে, সহযোগিতা তা প্রত্যয়যুক্ত হলে দীর্ঘইকার হবে না। মুখস্থ, মুখ যোগ হস্থ, হস্থ বা হাত, মুখ যোগ হস্ত হলে এটা মুখস্থ হবে না, মুখস্থ হবে। বিদুষী, বিদুষী শব্দটার বানান খেয়াল করো, বর্ষিকার দয় দীর্ঘকার মূর্ধন্য সদীর্ঘিকার হবে। কল্যাণ, কল্যাণ শব্দটা দন্ত ন নয়, মূর্ধন্য হবে। ভৌগোলিক, ভৌগোলিক হবে না, এটা হবে ভৌগোলিক, গ ওকার হবে। ভৌগোলিক। স্টেডিয়াম, যেহেতু এটা ইংরেজি শব্দ সেই জন্য ইংরেজি শব্দের বানানে মূর্ধন্য স হবে না, দন্ত স এ ট, স্টেডিয়াম। নীরব, নীরব বা চুপ অর্থে দন্ত নয় দীর্ঘইকার হবে। লজ্জাস্কর বলতে কোনো শব্দ নেই, লজ্জাকর, বিষয়টি লজ্জাস্কর নয়, বিষয়টি লজ্জাকর। কার্যালয়, যেটা আমি একটু আগে নিয়মগুলো বলেছি, রেফের ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দেখো এখানে রেফ এসেছে যার ফলে জ বর্ণটা দ্বিত্ব হিসেবে জফলা দিয়েছে, এটা হবে শুধু জ। পোস্টমাস্টার, এটা ইংরেজি শব্দ সেই জন্য ইংরেজি শব্দের বানানো মূর্ধন্য স হবে না, ফলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দন্ত স এ ট, পোস্ট মাস্টার। আমরা আরো কিছু শব্দ খেয়াল করি। প্রাণী জগৎ, প্রাণী জগৎ, প্রাণী যখন আলাদা লিখবো মূর্ধন্য দীর্ঘইকার হবে, যখন এটার সাথে জগৎ শব্দটা যুক্ত হবে তখন মূর্ধন্য রস্বইকার চলে আসবে। খেয়াল করে, প্রাণী রস্বইকার দিয়ে লেখা হয়েছে, জগৎ ত নয় খণ্ডত। দারিদ্র, আমরা একটু আগেই বলেছি দারিদ্র, দারিদ্র শব্দটা হলো এর সাথে দ রফলার সাথে জফলা হবে। অত্যন্ত বলে কোনো শব্দ নেই, আমরা অনেকেই এটা ভুল প্রয়োগ করে থাকি, অত্যন্ত আসলে অত্যন্ত, অতি যোগ অন্ত, এটা সন্ধির একটা নিয়ম। অতি কোনো শব্দের মধ্যখানে বা যদি কোনো দ্বিতীয় শব্দের মধ্যে সন্ধিযুক্ত শব্দের মধ্যে জফলা থাকলে এই জফলার মানে হচ্ছে এখানে রস্বইকারের একটা নিয়ম রয়েছে, যেমন অতি যোগ অন্ত, অত্যন্ত। অধ্যয়ন বলতে কোনো শব্দ নেই, আমি প্রায় খেয়াল করি তোমরা অনেকেই পরীক্ষার খাতায় অধ্যয়ন শব্দটা লিখে থাকো, এটা লিখবে না, এখন থেকে লিখবে অধ্যয়ন। ইতিমধ্যে বলতে কোনো শব্দ নেই, এটা ভুল প্রয়োগ এবং বহুল প্রচারিত ভুল। ইতিমধ্যে আসলে শব্দটা হবে ইতোমধ্যে। উৎকর্ষতা নয়, উৎকর্ষ। উল্লেখিত নয়, উল্লিখিত। একত্রিত নয়, একত্র। অধীনস্থ বলে কোনো শব্দ নেই, কার অধীনস্থ, আমি তার অধীনস্থ, সে আমার অধীনস্থ, আসলে অধীনস্থ নয়, এটা হবে অধীন। দোষণীয় শব্দ নয়, দূষণীয়, দোষণীয় নয়, দূষণীয়। নির্দোষী নয়, নির্দোষ। ননদিনী বলতে কোনো শব্দ নেই, কি হবে, ননদ। রাজনৈতিক নয়, এই শব্দটা হবে রাজনীতিক, আমরা বলেছি রাজনৈতিক নেতা, আসলে রাজনীতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে বাংলা বানান সংক্রান্ত যে কিছু নিয়মাবলী এবং পরীক্ষায় আসা বহুবার এসেছে শব্দগুলো, পরীক্ষায় বলা চলে যে অত্যন্ত কমন উপযোগী কিছু শব্দের শুদ্ধ প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। আমি প্রত্যাশা করছি তোমরা প্রত্যেকেই অন্তত বানানের নিয়মগুলো শিখে নেওয়ার সাথে সাথে এই 50টি শব্দের শুদ্ধ প্রয়োগ যদি জেনে নিতে পারো, আমার বিশ্বাস পরীক্ষায়
বানান সংক্রান্ত কোনো ভুল তুমি করবে না। সবার প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।